ভ্যালু সিস্টেমটা ক্লিয়ার করেছিলেন যে নাম্বার কিভাবে লিখতে হবে সেটা আর্যভট্ট খুব ভালোই জানতেন এবং উনি জিরোকে মানে জিরোর নলেজ ওনার ছিল সেটা বলতে চাইছেন। এখানে দেখো একটা নাম্বার সিস্টেম আমি লিখেছি একটু ইয়ে হয়ে গেছে, কাটাপায়াভি আলফা সিলেবিক নিউমেরালস বলা হয়। এটা দক্ষিণ ভারতে খুব চলে। সেটা হচ্ছে এই মানে নাম্বার মানে আমাদের যে লেটারগুলো আছে, ব্যঞ্জন বর্ণগুলো আছে এবং স্বরবর্ণগুলো আছে তাদের সঙ্গে নাম্বারকে কানেক্ট করা। মানে আগেকার দিনে কিন্তু সবসময় নাম্বার দিয়ে মানে যেহেতু কথায় লিখতে হবে তাহলে তার নাম মানে কথা চাই, সে কারণে লেটারকে নাম্বার দিয়ে লেখা হতো। তো সেই কারণে দেখো যে ক খ গ ঘ ম চ ছ জ ঝ, হ্যাঁ, এরকম ভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদা নিউমেরালসে লেখা হচ্ছে। আর্যভট্ট ঠিক সেই রকমই কিন্তু একটু ডিফারেন্টলি উনি ক চ ট ত প এরকম বর্গে ভাগ করে লিখেছেন। ক বর্গের 1 থেকে 5 মানে ক খ গ ঘ ম, আবার চ ছ জ ঝ ই, হ্যাঁ, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে নাম্বারগুলো লিখেছেন প্রত্যেকটা। আর কি করেছিলেন উনি বলছেন যে এই যে ভাওয়েল আছে স্বরবর্ণ, স্বরবর্ণগুলোকে উনি মানে ইন্টারেস্টিংলি কি করেছিলেন উনি পাওয়ার অফ 10 এ কনভার্ট করেছেন। বলছেন তাহলে মানে মা বা মানে এরকম একটা যদি লেখা হয় ধরো মানে খ, খয়ের সঙ্গে যদি ই লেখা কি, তার মানে হয়ে যাবে খ হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 3, তার মানে সেটা হলো 200 কি। মানে এই যে তাহলে এরকম অনেক আর্যভট্ট যদি আর্যভট্টিয়া পড়া হয় তাহলে দেখবে যে ওখানে নাম্বারকে এরকম ভাবে লেখা নেই, ওখানে মকি ভকি খাকি এরকম নাম্বার নাম প্রথমে পড়লে অদ্ভুত লাগবে যে এইগুলো কি। তো মকি হচ্ছে কি ম এর জন্য একটা নাম্বার আছে, আর খ এর জন্য একটা নাম্বার আছে, আর ই এর জন্য আরেকটা নাম্বার আছে, তাহলে মকি, হ্যাঁ, খাকি ভকি এরকম ভাবে নাম্বারগুলোকে উনি লিখছেন। বড় বড় নাম্বার লেখার জন্য উনি এত সহজ একটা পদ্ধতি আবিষ্কার করেছেন। এটা কিন্তু আর্যভট্টের মানে স্টাইল অফ রাইটিং ছিল, এটা অসাধারণ একটা স্টাইল যে শুধুমাত্র অ্যালফাবেট গুলোকে ইউজ করে উনি সংস্কৃত অ্যালফাবেটকে ইউজ করেছেন, আর কিছু ইউজ করেননি, কিন্তু প্রত্যেকটা নাম্বার যা লিখতে চেয়েছেন সমস্তগুলোকে খুব শর্টে লিখতে পেরেছেন এবং বড় বড় নাম্বার। বুঝতে পারছো, ও ও মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 80, মানে মানে ও যদি লেখা হয় তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 80। কি অসাধারণ একটা ওয়ে অফ রাইটিং, তাই না? তো এইটা কিন্তু আজকের দিনেও ভারতবর্ষে চলে আর কি, মানে সাউথ ইন্ডিয়ায় এই কাটাপায়াভি নিউমেরালস এখনো চলে অনেকটা। আচ্ছা, আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট আর্যভট্টের কাজ সেটা হচ্ছে গিয়ে পাই বলে যে সংখ্যাটা। পাই সংখ্যাটা কি? পাই সংখ্যাটা হচ্ছে একটা, যদি আমরা সার্কেল এর কথা ভাবি এবং তার ব্যাস, এই যে পরিধি, এই যে গোলক মানে এটা যে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের যে পরিধি এটাকে যদি পি বলি পরিধি, আর এটাকে যদি ডায়ামিটার বলি ডিগ্রি, পেরিমিটার আর ডিগ্রি, তাহলে উনি বলছেন এই যে পি আর ডি এর যে রেশিও এটা হচ্ছে একটা সংখ্যা পাই। হ্যাঁ, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা একটা অদ্ভুত সংখ্যা। অদ্ভুত সংখ্যা কেন? এই সংখ্যাটা শুরু হয় এরকম 3.14159 চলতে আজ পর্যন্ত 50 ট্রিলিয়ন নাম্বার এর পেছনে মানুষ বের করে ফেলেছে। এবং এই সংখ্যাটা কোনদিন থামে না। মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই সংখ্যাটা কোনদিন থামে না।
এবং এই সংখ্যাটা থামে না তো একটা ব্যাপার ঘটে, তার সঙ্গে এই যে পরপর কি আসবে, কি রিপিটেশনে নাম্বার আসবে, এটাও র্যান্ডম। এটাও র্যান্ডম, মানে যা খুশি আসবে, তুমি কিছু প্রেডিক্ট করতে পারবে। তাহলে মানে একটা ভাবে এরকম ভাবা যেতে পারে যে পাই কেন ইন্টারেস্টিং মানুষের কাছে। পাই আজকের দিনে তোমরা জানবে যে মার্চের 14 তারিখ, মানে মার্চ মাসের 14 তারিখ হচ্ছে পাই ডে বলে মানে পালন করা হয়। কেন না ওরা 14 মানে ওই ডেটটা পরে লেখে আর কি, মার্চটা আগে লিখে, তো 314, তাই জন্য 14ই মার্চ হচ্ছে গিয়ে পাই ডে। এইটা হচ্ছে মানুষের একটা অদ্ভুত আবিষ্কার যে এই সংখ্যাটা যে দাঁড়ায় এবং এর কোনো রিপিটিশনের কোনো জায়গা ঠিক নেই, সেই জন্য এটার নাম্বারটাকে বলা হয় ইররেশনাল নাম্বার। এবং এই ইররেশনাল নাম্বার মানুষ না খুব বেশি দিন হয়নি মডার্ন ম্যাথমেটিক্সের আবিষ্কার। আর্যভট্ট এইটা বের করার সময় উনি লিখছেন, উনি চার ঘরের নাম্বার লিখেছেন, লেখার পরে লিখেছেন আসন্ন। এক্স্যাক্টলি উনি কিন্তু বুঝে গেছিলেন যে এই সংখ্যাটা এমন একটি সংখ্যা যে সংখ্যাটা সাধারণ সংখ্যা, অন্য রকম সংখ্যা। ওই জন্য বলেছেন আসন্ন মান। কারণ 159 উনি দেখো লিখেছেন 1416, ওই 5-9-59 কে উনি 60 ধরে নিয়ে উনি লিখে দিয়েছেন, বলেছেন আসন্ন। এবং উনি জানতেন যে এটা ঠিক নয়, এর পরেও আসবে, চলতে থাকবে। এবং সেইটা বের করার যে পদ্ধতি, উনি ওনার যে আর্যভট্টিয়ান যে বইটা, তার 4টে ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে গণিত পাদ। হ্যাঁ, গণিত পাদে 10ম ইয়েতে লিখছেন যে কিভাবে এটা পাবে। মজার ব্যাপার হচ্ছে কিভাবে এটা পাবে। এইটা তোমরা অনেকেই পড়েছো পায়ের মান 22-এর সাথে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে পায়ের যে 22-এর সাথে ভ্যালুটা, এটা কার জন্য এসেছিল তোমরা কি জানো? এটা আর্কিমিডিস আবিষ্কার করেছিল। আর্কিমিডিস প্রথম বলেছিলেন 22-এর সাথে আসন্ন, উনিও বলেছিলেন আসন্ন। 22-এর সাথে অ্যাকচুয়ালি মানে যে ভ্যালুটা দেয় তার থেকে আর্যভট্টের ভ্যালু অনেক বেশি। আর্যভট্ট বলছেন কি করে, উনি কি করে ক্যালকুলেশন করেছিলেন, মানে আর্কিমিডিস বলছেন যে এই পুরোটাকে ক্যালকুলেট করতে গেলে ওই ত্রিভুজে ভেঙে দাও, এবং উনি 64খানা ত্রিভুজ জুড়ে জুড়ে এই সার্কেলটা তৈরি হয়েছে ভেবে নিয়েছেন। এবং তারপরেও আরো করা যায় 64, 128, তারপরে 256 এরকম ভাবে, তো আরো ছোট ছোট ভাবে ওটা ক্যালকুলেশন। কিন্তু আর্যভট্ট সেটা করে। আর্যভট্ট একটা অদ্ভুত ক্যালকুলেশন করেছে। কেন বলেছেন এটা মানে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি, এবং এটা যে ওনার কিভাবে মাথায় এসেছিল এটা মানে আমার পক্ষে বলা সম্ভব, কিন্তু অসাধারণ। সেটা কি বলছেন যে 100-র সঙ্গে 4 যোগ করো, 100-র সঙ্গে প্রথমে 4 যোগ করো, তারপর তাকে 8 দিয়ে গুণ করো, তার মানে 104-কে 8 দিয়ে গুণ করো, তাহলে 832 হবে। তার সঙ্গে অ্যাড করো 62,000। এই যে সংখ্যাটা হবে তাকে তুমি যদি 20,000 দিয়ে ভাগ করো, তাহলে যে সংখ্যাটা পাবে সেটা হচ্ছে ওই পাইয়ের আসন্ন মান। তার মানে উনি বলতে চাইলেন যে এমন একটা মানে বৃত্ত ধরো যার পরিধি হচ্ছে 62,832 ইউনিট আর ব্যাস হচ্ছে 20,000 ইউনিট। এই সংখ্যাটা উনি কোথা থেকে পেয়েছিলেন আমি বলতে পারবো না, কিন্তু এই ক্যালকুলেশনটা এটা বসানোর জন্য যে আসন্ন মানগুলো মিলিয়ন মানে 1 মিলিয়নে 2 পার্টস হচ্ছে গিয়ে ওনার ভুল আছে। ভাবতে পারছো যে
কি অ্যাকিউরেট ক্যালকুলেশন। আর্কিমিডিসকে আমরা বিরাট মানে জায়গা দিই, কিন্তু মানে এটা নয় যে আর্কিমিডিস 22 সাল লিখেছেন বলে উনি খারাপ লিখেছেন, উনিও অসাধারণ কাজ করেছেন, কিন্তু তার থেকেও অনেক বেটার কাজ করেছিলেন এবং উনি বলে দিয়েছেন যে এটা কিন্তু এক্সাক্ট নয়, আসন্ন। এটাও উনি মানে আইডিয়াটা বলে দিয়েছিলেন যে এটা কিন্তু ভবিষ্যতে এই নিয়ে অনেক কাজ হবে, এইটা উনি জানেন। খুব ইন্টারেস্টিং। যেটা বলছিলাম যে ভাস্করাচার্যের যে 3খানা বই, হ্যাঁ, মহাভাষ্যকারিকা, লঘু ভাষ্যকারিকা আর আর্যভট্টীয় ভাষা, আর্যভট্টের লেখার উপরে আরেকটা লিখেছিলেন। ওকে, সো বাইনারি নাম্বার সিস্টেম যেটা আমরা বলছিলাম, এটা হচ্ছে আচার্য পিঙ্গলা বলে একজন খুব ইন্টারেস্টিং ঋষি ছিলেন। উনি বেদের ছন্দ নিয়ে কাজ করেছিলেন। উনি হচ্ছেন অ্যাকচুয়ালি মহর্ষি পাণিনি, যিনি গ্রামার মানে প্রথম লেখেন সংস্কৃত গ্রামার, তার ভাই। তো উনি কি করেছেন যে উনি এই ছন্দগুলোকে এই পিঙ্গলা সাজাতে চেষ্টা করেছেন, মানে শর্ট সিলেবল এবং লং সিলেবল, পোয়েটিক মিটার যাকে বলা হয়। সংস্কৃত প্রসোডিকগুলো যে সূত্রগুলো, সেগুলোকে অল সর্টস অফ কম্বিনেশন হতে পারে। সেই কম্বিনেশনের মধ্যে উনি প্রথম যে কাজটা করেছিলেন যে ছন্দশাস্ত্র লেখেন, এবং ছন্দশাস্ত্রে উনি সেইটাকে কত রকম কম্বিনেশন হলে কোন কম্বিনেশনটা বেটার কম্বিনেশন হতে পারে সেইটার উপরে একটা কাজ করেছিলেন। এটা একটা অসাধারণ কাজ, এবং এইটাই পরবর্তীকালে 17th সেঞ্চুরিতে 1700 শতকে গডফ্রে লিবনিজ এই কাজটাকেই আবার মানে রিডিসকভার করেছে। পিঙ্গলা কাজটা করেছেন বহুকাল। এবার উনি কি করছেন যে উনি এই একটা মানে আমরা একটা ভবানী অষ্টকম এর ফার্স্ট স্ট্যান্ডারটা নিয়েছি। তো এখানে দেখো যে না তাতো না মাতা না বন্ধুর না দাতা না পুত্র না পুত্রী না ভৃত্য না ভর্তা না জায়া না বিদ্যা না বৃত্তির্মমেব গতিস্তম গতিস্তম তোমেকা ভবা। মানে কি? মানে বেসিক্যালি আমরা জানি যে না মানে তাত মানে পিতা, না মাতা, না বন্ধু মানে বন্ধুও না, দাতাও নয়, হ্যাঁ, পুত্রও নয়, পুত্রীও নয়, ভৃত্যও নয়, আবার মানে হাজবেন্ডও নয়, ওয়াইফও নয়, না বিদ্যাও নয়, হ্যাঁ, বৃত্তিও নয়। তুমি মানে আপনি আলটিমেট আর কি, আপনাকেই সমস্ত কিছু সমর্পণ করছে। এখন ব্যাপার হচ্ছে কি, এই যে ছন্দটা, এই ছন্দটার মধ্যে 32টা লেটার আছে প্রত্যেকটা লাইন, এবং তার 12খানা সিলেবল আছে। এবং সেই সিলেবলগুলোর অ্যারেঞ্জমেন্ট কিভাবে আছে, লঘু গুরু প্লাস গুরু, মানে লঘু স্বর গুরু স্বর গুরু স্বর, এল জি জি এরকম ভাবে এই এই ছন্দটা আছে। অনুষ্ঠুপ ছন্দ বেসিক্যালি এটা, হ্যাঁ। তো এই এল জি জি প্লাস এল জি জি প্লাস এল জি জি এরকম ভাবে ছন্দটা আছে, মানে লঘু গুরু গুরু এরকম ভাবে। এইবারে এইটা যদি আমরা এটাকে বলা হয় ওই ভুজঙ্গ প্রায়, মানে স্নেক যেমন ভাবে সাপ এগিয়ে যায় সেইভাবে এই মিটারটা ছন্দটাকে তৈরি করা হয়েছে। তো এটা এই কিভাবে এই যে 12খানা সিলেবাস এটাকে কতভাবে সাজাবে, সেটা যদি তুমি সাজাতে যাও তাহলে দেখা যাবে যে 2 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 4096 ভাবে এটাকে লেখা যেতে পারে। এবং পাণিনি মানে সরি পিঙ্গলা বেসিক্যালি এই যে রিপেয়ারিং, মানে এটার মধ্যে সবকটা তো চলবে, তাহলে কোনটা চলবে আর কোনটা চলবে না, এইগুলোর একটা প্রপার ডিক্লারেশন তৈরি করার চেষ্টা করেছে ছন্দশাস্ত্র।
মানে ছন্দশাস্ত্রটা কিন্তু পুরোপুরি ম্যাথমেটিক্স, মানে ফুল ম্যাথমেটিক্স। মানে তোমাদের মনে হতে পারে বা অনেকের মনে হতে পারে যে ছন্দশাস্ত্র আমরা তো শুনলে ছন্দ নিয়ে কাজ করা হচ্ছে, সেখানে ম্যাথমেটিক্স কোথায়? কিন্তু সেটা টোটালি ম্যাথমেটিক্যাল একটা ট্রিটি বলা যেতে পারে। সেই কারণে মানে এই began to index, analyze and repair the chandas of the Vedas. And he developed a technique of pratyaya or algorithm. আজকের দিনে যেটা অ্যালগোরিদম বলা হয় সেইটা ফার্স্ট ইন্ট্রোডাকশন কিন্তু পিঙ্গলা করেছিলেন। প্রস্তাব অফ অল পসিবল কম্বিনেশনস, মানে n সিলেবলস থাকলে সেগুলোকে কিভাবে লেখা যাবে এই কম্বিনেটরিক্সটা বেসিক্যালি দেখাতে। আমরা এখানে লিখেছি যে একটাই যদি থাকতো, মানে একটা দুটো যদি থাকে তাহলে হয় মানে গুরু থাকবে না হলে লঘু থাকবে। যদি দুটো সিলেবল থাকে তাহলে আমরা কত রকম কম্বিনেশন দিতে পারি, গুরু গুরু, লঘু গুরু, গুরু লঘু, আবার লঘু লঘু। ঠিক তিনটে সিলেবল থাকলে অল পসিবল থাকে গুরু 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 থেকে শুরু করে লঘু গুরু গুরু, গুরু লঘু লঘু, এরকম যত অল পসিবল কম্বিনেশনসে আমরা লিখতে পারি। এবার মজার ব্যাপার হচ্ছে এখানে জিটাকে তুমি 0 বলো আর এলটাকে 1 বলো। You put 0 in G and 1 in L. It will produce this binary numbers. Binary number মানে কি? যে আমরা যখন দশমিকে এরকম 2 এর মানে 10 এর পাওয়ার দিয়ে লিখলাম, ঠিক তেমনি যদি 2 এর পাওয়ার দিয়ে কোনো জিনিসকে লেখা হয়, মানে ধরা যাক আমরা এরকম লিখছি 2 to the power 0 into 2 to the power 1 plus 2 to the power 2, এরকম ভাবে একটা নাম্বার লিখছি। এখানে শুধু 1 আর 0 যেতে পারে। হ্যাঁ, তাহলে দেখো এটা যদি আমি 1 বসাই, এটা যদি 0 বসাই আর এটা যদি 1 বসাই, এটা কত হচ্ছে? তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমরা যদি এমনি লিখি 101, এইটা হচ্ছে কি ও এই নাম্বার 2 এর পাওয়ারের সঙ্গে যেগুলো যোগ হচ্ছে, কিন্তু এইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কি দাঁড়াবে? 2 2 এর 4 প্লাস 0 প্লাস 1, তার মানে বাইনারি ইকুইভ্যালেন্ট অফ 5 is 101। মানে এইটা হচ্ছে বাইনারি নাম্বার, মানে 1 আর 0 দিয়ে আমি যদি নাম্বারকে লিখতে চাই, 5 লিখতে গেলে আমাকে 101 লিখতে হবে। ঠিক আছে? ঠিক আছে? দেখো এইখানে যদি তুমি ওই g তে 1 লেখো, এই g তে 0 লেখো আর এতে 1 লেখো, তাহলে তুমি দেখো তোমার সব 1 থেকে শুরু করে সমস্ত নাম্বারগুলো তৈরি করা হবে। 1 2 3 4 আমরা পর 17 পর্যন্ত লেখা আছে। এখানে প্রত্যেকটা নাম্বারকে দেখো, এই যে 101 দেখতে পাচ্ছ 5। Spinoza did this arithmetic in that way. উনি 1 আর 0 লেখেননি, কিন্তু the idea was embedded in it. এবং এইটা অসাধারণ কাজ, মানে অদ্ভুত রিমার্কেবল কাজ। এই কাজটা ছাড়া আজকের দিনে কম্পিটিশন হয় না, কম্পিউটার চলবে না, এই যে এই সমস্ত কিছু হতো না যদি না এই কাজটা থাকে। দিস ইজ হোয়াট আ পাওয়ার অফ বাইনারি সিস্টেম। অ্যান্ড এটার আবিষ্কার ভারতবর্ষের মাটিতে হয়েছে। সো উই শুড বি ভেরি মাচ প্রাউড অফ ইট। এবং পিঙ্গলা আরো অনেক কাজ আছে ওনার, যে পাস্কাল স্ট্রাগল তৈরি করেছিলেন, এগুলো আমরা ডিটেলসে যাব না। কিন্তু উনি বলছেন যে বাইনোমিয়াল সিস্টেম, দ্বিঘাত উপপাদ্য, তোমরা নাম শুনেছি থাকবে, দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত উপপাদ্য। হ্যাঁ, ঠিক, মানে এই বাইনোমিয়াল যদি করা হয় তাহলে তার পর কি কম্বিনেটরিক্স তৈরি হবে, কি কোএফিশিয়েন্ট তৈরি হবে, সেইগুলো উনি
মাত্র মেরু বলে, মানে মেরু, মাউন্ট মেরু স্টেয়ারকেস বলে উনি ডিক্লেয়ার করেছিলেন। তো এটা দেখাই যাচ্ছে যে সংস্কৃতে লেখা। এবং পরবর্তীকালে পাস্কাল স্ট্রান্ডেল বলে জিনিসটা পাস্কাল আবিষ্কার করেন দীর্ঘ বছর পর। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে কি এই ফিবোনাচি সিকোয়েন্স। ফিবোনাচি সিকোয়েন্স খুব ইন্টারেস্টিং একটা সিকোয়েন্স, যেটা লিওনার্দো পিসা বা ফিবোনাচি বলে এক ভদ্রলোকের নামে পরিচিত ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান। উনি অ্যাকচুয়ালি একটা বই লিখেছিলেন যে লিবার অ্যাবাকি বলে উনি একটা বই লিখেছেন। এই বইটাতে প্রথম এই একটা আইডিয়া দেওয়া হয়েছিল যে ধরা যাক তোমার কাছে এক জোড়া খরগোশ আছে। এই এক জোড়া খরগোশ তুমি যদি 1 মাস রাখো তাহলে তারা এক জোড়া আরো নতুন খরগোশ তৈরি হবে। তাহলে আবার ওই 2 জোড়া তাহলে দ্বিতীয় সপ্তাহের পরে, দ্বিতীয় মাসের পর 2 জোড়া খরগোশ হলো। এবারে তৃতীয় মাসের পরে আবার আরেক জোড়া খরগোশ হবে। আর ততদিনে এইগুলো আরেক মাস পরে এরাও আরেকটা তৈরি করবে 4th মাসে গিয়ে। তাহলে এরকম পরের মাসে গিয়ে কতগুলো টোটাল পেয়ার অফ র্যাবিট পাওয়া যাবে। তাহলে এইটাকে কম্বিনেশনটাকে উনি যে নাম্বার সিস্টেম নিয়ে কথা বলেছিলেন সেটা হচ্ছে গিয়ে আসলে যেমন 1 1 2 3 5 8 13 সংখ্যাটা কিরকম না প্রথম দুটো সংখ্যার যোগফল হচ্ছে তৃতীয় সংখ্যাটা। এই যে সিরিজটা একটা খুব ইন্টারেস্টিং সিরিজ।